হ্যালো, তোমরা কি শুনতে পারছো? শুনতে পারলে অ্যান্সার দাও। উচ্চত গণিত দ্বিতীয় পত্রের দশম চ্যাপ্টার থেকে আজ আমি তোমাদের অঙ্ক করাবো। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। আমরা গত ক্লাসে এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করেছিলাম। চতুর্থক ব্যবধান যেটা অশ্রেণীকৃত ছিল, সেটা আমাদের Q1 এবং Q3 এর যে ডিফারেন্স, চতুর্থক ব্যবধানটা এমন ছিল Q1 মাইনাস Q3 মাইনাস Q1 ভাগ হচ্ছে 2। আর এখানে তোমাদের আর একটা শব্দ দেখলা যে ব্যবধানাঙ্ক। ব্যবধানাঙ্কটা এমন হবে Q3 মাইনাস Q1, আবার যদি এখানে প্লাস থাকে আর গুণ থাকে 100, যা পাবো সেইটাই হচ্ছে এই চতুর্থক ব্যবধানাঙ্ক। আর এটা হচ্ছে পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক। পরিমিত ব্যবধান সলভ করে যা পাবো তাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো আমরা ভেদাঙ্ক। তাহলে আমরা প্রথম এখান থেকে শুরু করি, যেহেতু আমাদের এই ক্লাসটা সম্বন্ধে জানা ছিল। আমি একটা সূত্র লিখে দিচ্ছি, দেখো কতগুলো সূত্র লেখা আছে। আমাদের পরিমিত ব্যবধানের সূত্র a/xi a স্কোয়ার ভাগ হচ্ছে n, হচ্ছে মোট গণসংখ্যা। আর এখানে সামেশন আছে কিন্তু, আর এখানে সামেশন হবে a/xi ভাগ n, তার হলো হোল স্কোয়ার। এটা হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয়ের ফর্মুলা। আর বেদাঙ্ক হচ্ছে এর স্কোয়ার দিলেই হয়ে যাবে চতুর্থক ব্যবধান। এবার আছে শ্রেণীকৃত যদি কোনো নিবেশন থাকে তাহলে তার আমি যদি বলি Q1 বা Q3 আমরা যদি নির্ণয় করি, মানে প্রথম চতুর্থক তৃতীয় চতুর্থক নির্ণয় করি। চতুর্থক সম্বন্ধে তোমাদের আমি গত ক্লাসে বলেছি, আবার একটু বলি। যে কোনো উপাত্তকে আমি যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে যে কয়টা জিনিস বা যা ওই উপাত্তগুলোকে সমান 4 ভাগে ভাগ করে, সাপোজ সেটা ধরলাম Q1, Q2 এবং Q3, পুরো প্রত্যেকটাকে সমান 4 ভাগে ভাগ করলো, তাহলে এই Q1, Q2 এবং Q3-কে আমরা বলবো চতুর্থক। তাহলে Q1-কে বলবো আমরা প্রথম চতুর্থক, Q2-কে বলবো আমরা দ্বিতীয় চতুর্থক, Q3-কে বলবো আমরা তৃতীয় চতুর্থক। তাহলে আমরা চতুর্থক ব্যবধানটা কীভাবে জানলাম? চতুর্থক ব্যবধান হচ্ছে Q3 মাইনাস Q1 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে চতুর্থক ব্যবধান। তাহলে Q1, Q2, Q3 যে মান নির্ণয় করা অশ্রেণীকৃত, সেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। এখন আমরা এই যে ফর্মুলা, এই ফর্মুলার সাথে আমরা এটাও শ্রেণীকৃত কোনো উপাত্ত থাকলে সেখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। যদি Qi থাকে, আইটা একটু নিচে লিখি, Qi থাকে, তাহলে দেখো Li প্লাস, ফর্মুলাটা লিখে দিছি, ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। Li প্লাস n গুণ i, যদি আমরা অন্তম দিই তাহলে এখানে অন্তম আমরা বিবেচনা করবো। Liটা কি? আচ্ছা, i-তম চতুর্থক শ্রেণীর নির্মসীমা। একটা শ্রেণী থাকলো, যেমন এই যে একটা শ্রেণী, এর নির্মসীমা আছে 1, ঊর্ধ্বসীমা আছে 4। আর আছে FC হচ্ছে i-তম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা সম্বন্ধে তোমাদের ধারণা আছে, এটাই তোমরা আশা করি পারবা। এখানে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা একই কথা। এরপর আছে চতুর্থক শ্রেণীর শ্রেণী ব্যবধান C, আর হচ্ছে N হচ্ছে মোট গণসংখ্যা। এই ফর্মুলাটা দ্বারা আমরা এটা নির্ণয় করতে পারবো। আমরা প্রথম 2 নম্বরটাই শুরু করি। নিচে উপাত্ত হতে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা দেখো শ্রেণীব্যাপ্তি কী আছে? 200 থেকে 300, গণসংখ্যা আছে কত? 12। আর কত দেওয়া আছে? 300 থেকে 400, এখানে দেওয়া আছে 18। 400 থেকে 500 দেওয়া আছে 34। 500 থেকে 600 দেওয়া আছে 24। 600 থেকে 700 দেওয়া আছে 10। 700 থেকে 800 দেওয়া আছে 8। আমরা এইটারই পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক নির্ণয় করব। তাহলে পরিমিত ব্যবধানের সূত্র কি? আমরা এই যে এখানে লিখে রাখছি, তা আমরা লিখতে পারি যে পরিমিত ব্যবধান আমরা জানি পরিমিত ব্যবধান এটাকে সিগমা দ্বারা আমরা প্রকাশ করি। সূত্রটা কি মনে আছে তোমাদের? দেখো
এফ আই এক্স আই এর স্কোয়ার। দেখো এখানে কিন্তু পুরোটার স্কোয়ার না, ভাগ হচ্ছে এন মাইনাস এফ আই এক্স আই, এখানে কিন্তু সামেশন হবে ভাগ এন এর হলো স্কোয়ার। তাহলে আমরা এগুলো আগে নির্ণয় করব, কিভাবে আমরা এগুলো নির্ণয় করতে পারি আমরা এখন সেগুলো দেখব। তাহলে প্রয়োজনীয় আমরা একটা ছক অঙ্কন করি। তোমরা কি দেখতে পারছো? কমেন্টে জানাও। হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি, আমরা বুঝতে পারছি, সবাই দেখতে পারছো। তাহলে আমরা প্রথম হিসেবে দেখো শ্রেণী ব্যক্তি আমরা লিখি। শ্রেণী ব্যক্তি যেটা আছে, শ্রেণী ব্যক্তি এটা লিখলাম। এরপরে লিখে আমরা গণসংখ্যা, এরপরে লিখবো আমরা শ্রেণী মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে চলে থাকি কি কি পাইলাম আমরা এখানে। আমরা আরো কিছু লিখবো এখানে। আমাদের এখানে কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 6টা। তাহলে 1 2 3 4 5 6টা। তাহলে শ্রেণীব্যক্তি আমাদের কত হয়েছে? 200 থেকে 300। এরপর হচ্ছে গণসংখ্যা 12, 300 থেকে 400 এটা হচ্ছে 18, 400 থেকে 500 24, 600 থেকে 700 10, 200 300 400, 500 থেকে 600 টা মিশে গেছে। 500 থেকে 600, 500 থেকে 600 হচ্ছে 24, প্রথম হচ্ছে 12 18, এটা হবে 36, এরপরে হবে 24। এবারে 600 থেকে 700 এটা হচ্ছে 10, আর হচ্ছে 700 থেকে 800 এটা হচ্ছে 8। তোমরা একটু খেয়াল করবা, দেখো আমি কিন্তু এইটাই, এই যে শ্রেণীব্যক্তি 200 থেকে 300, এই যে 200 থেকে 300 এখানে 12 আছে, 300 থেকে 400 হচ্ছে 18, 400 থেকে 500 এবার হচ্ছে 36, 500 থেকে 600 24, 600 থেকে 700 এটা হচ্ছে 10, আর 700 থেকে 800 এখানে হচ্ছে 8। এটা হচ্ছে আমরা গণসংখ্যা নিলাম। তোমাদের কোনো কমেন্ট আছে দেখা যাচ্ছে কিনা বা সমস্যা হচ্ছে কিনা? ওকে, আমরা এটাকে এ পাই, আর শ্রেণী মধ্যবিন্দুকে আমরা ধরবো এক্স আই। আমরা আরেকটা ঘর নিব এখানে, যেমন পরে লাগবে। তাহলে আমরা শ্রেণী মধ্যবিন্দু আছে 200 এবং 300 এর মধ্যবিন্দু। তাহলে 200 এবং 300 এর মধ্যবিন্দু কত আমরা ক্যালকুলেটারের সাথে ভাগ করে নিই। তোমরা সবাই জানো, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। 200 যোগ হচ্ছে 300 ভাগ 2, অর্থাৎ পাবানি 250, 250। যদি আমরা এটা দেখি 300 থেকে 400, 300 যোগ 400 350। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করছো, যেখানে 250 350 এরপরে পাবানি 450, এরপরে পাবানি 500, একটু বড় করে লিখি 550, 650,
750। আমি যদি এখন এফআই এক্সআই এ দুটো গুণ করি তখন কি পাই? দেখো আমাদের কি লাগবে, এটার গুণ ফল লাগবে, এই যে এফআই এক্সআই, আবার যোগ করতে হবে আমাদের কিন্তু শেষে, আবার এখানে লাগবে এফআই এক্সআই এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানেও এফআই এক্স আই স্কোয়ার এটা করবো, তাহলে দুটো গুণ করব, তাহলে 12 আর হলো 250 গুণ করলে কত হয়? আমাদের এখানে কিন্তু ক্যালকুলেটারের কিছু ব্যাপার আছে। 12 গুণ 250 আবার হচ্ছে 3000। 350 আর 18, 18 গুণ 350 450 গুণ 36 550 গুণ হচ্ছে 24, এরপর আছে 650 গুণ 10। তাহলে আমরা এখানে 6 5 0 0 দিয়ে দিই, 750 গুণ হচ্ছে 8, নিতে পেলাম। আশা করি তোমরা গুণটা বুঝছো। তোমাদের কোনো কমেন্ট থাকলে জানাও, কমেন্ট থাকলে তোমাদের কমেন্টের রুমে আনসার দিব। আমরা এখন এগুলোকে যোগ করব, যোগ করলে কত হয়? যদি আমরা এগুলোকে যোগ করি, আবার আমরা এটা অ্যান্সার এটাও লিখে নিতে পারি, আমরা একটা যোগ করিনি, যদি সামেশন অফ, যদি এফআই এক্সআই লিখি, এফআই এক্সআই, তাহলে আমাদের কত হয়? সামেশন অফ এফআই এক্সআই আমরা এখানে যোগ করি 3000 যোগ 6300 যোগ 162 00 যোগ 13200 যোগ 6500 যোগ 6000 ইকুয়াল টু হচ্ছে 51200। আমি একটু মিলাইনি, দেখো প্রথমে হচ্ছে 3000, তারপর হচ্ছে 6300, 16200, তারপরে 13200, 6500, 6000, মোট হচ্ছে 51200। এইটা আমরা পাইলাম। এরপরে আমরা এটাও নির্ণয় করব, তাহলে এক্স আই স্কোয়ার, অর্থাৎ এটার স্কোয়ার করবো, তার সাথে আবার 12 গুণ করব। তাহলে আমরা এবার এইটা গুণ করে দেখি কত হয়। 250। তোমরা যদি ক্যালকুলেটার খেয়াল করো, এখানে স্কোয়ার সরাসরি আছে, 250 স্কোয়ার করলে হবে না, তো গুণ হচ্ছে 12 গুণ 12। তাহলে আমরা প্রথম পাবানি 7 5 4 0। ক্যালকুলেশনটা একটু বড় হলেও অঙ্ক কিন্তু খুবই সহজ, অত কঠিন না। এরপরে আমরা দেখো এইটার এক্স স্কোয়ার, মানে এইটার স্কোয়ার করব, তার সাথে আবার এটা গুণ করব। তাহলে সরাসরি কিন্তু এখানে তোমরা খেয়াল করো, এখানে কিন্তু স্কোয়ার আছে অপশনটা। তাহলে আমরা এখানে 350 এখানে স্কোয়ার দিব ইকুয়াল টু, তার সাথে গুণ দিব হচ্ছে 18। যদি 18 গুণ দিই তাহলে 350 স্কোয়ার গুণ 18
2205000। এরপর আছে 450, 450-এর স্কোয়ার, অর্থাৎ এটা স্কোয়ার করবো, তার সাথে আবার 36 গুণ দেবো, গুণ 36, তাহলে হবে না এখানে 729। এটা তোমরা একটু খেয়াল করবা যে ক্যালকুলেটরে তোমাদের তোমরা যে ক্যালকুলেটারে চাপছো এটা সঠিকভাবে হয়। যদি বাই চান্স একটা ডিজিট না ওঠে এবং সেটাতে তুমি অ্যান্সার করে দাও, তাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। গুণ হচ্ছে 24, 726, এবার হচ্ছে 650, 650 স্কোয়ার ইকুয়াল টু গুণ 10, এবার হচ্ছে 4 2 2 5 1 2 3। এরপরে 750, 750 স্কোয়ার গুণ 8। দেখো 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, এইটা পাইছি। এখন আবার এগুলো যোগ করতে হবে, তো এটা তোমরা খেয়াল করবা, এটা সতর্কতার সাথে যোগ করবা। 7 5 4 0 যোগ 2 2 0 5 2 3 যোগ 7 2 9 1 2 3 4 যোগ 7 2 6 1 2 3 4 4 0 যোগ 4 2 2 5 1 2 3 যোগ 4 5 তোমরা যোগটা তোমরাও নিজেরা করো। আমরা একটু মিলাই দেখি আমাদের যোগটা ঠিক আছে কিনা, আমরা বসাইতে ভুল করছি কিনা। তোমরা অবশ্যই এই বড় বড় যে যোগগুলো একটু একটু খেয়াল করবা। দেখো 75 4 0, তারপরে 220 5000, তারপরে 72 9 4 0, হ্যাঁ 72 6 4 0। তোমাদের অবশ্যই বলছি তোমরা একটু মিলাই নিবা। 42 2 5 3 0 3 2 5 3 2 5, হ্যাঁ আশা করি এটা ঠিক আছে। তাহলে আমরা এটা পাইলাম কত? এটা পাইলাম হচ্ছে a পাই x স্কোয়ার এর সমষ্টি পাইলাম। আমি নিচে লিখি, এত সমান পাইলাম হচ্ছে 2 6 2 3 0 0 4 0, এটা পেলাম। এখন কিন্তু আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। আমাদের মোট গণনা সংখ্যা কত, আমরা এটা হিসাব করি। এনের মানটা হিসাব করলে এখন আমরা এন ইকুয়াল টু আমাদের এই যে মোট গণনা সংখ্যা এন সমান কত হয় আমরা হিসাব করি। এটা 12 যোগ 18 36 24 10 8, এটা পাইলাম হচ্ছে আমরা 108 পাইলাম। তাহলে আমরা দেখো এটা ঠিক আছে, ছোট যোগ 12 18 36 24 10 8। এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেবো। তাহলে আমাদের কি লাগবে দেখো, আমরা কি এটা পাই নাই?
এই যে সামেশন অফ এ বাই এক্স আই, এই যে সামেশন অফ এ বাই এক্স আই এনও পাইছি 108, তারপরে এই সামেশন অফ এ বাই এক্স আই পাইছি, আর এই যে এ বাই এক্স আই স্কোয়ারের সামেশন তাও পেয়ে গেছি, তারে এন দ্বারা ভাগ করব। এখন আমরা কিন্তু পরিমিত ব্যবধান বের করতে পারবো, আর পরিমিত ব্যবধান যা হবে তার যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা বেদাঙ্ক পেয়ে যাব। আশা করি তোমরা এটা বুঝছো। তারপরে আমি এটা সলভ করে দিব। আমার এটা এখন একটু মোছা লাগবে, তোমরা একটু দেখো, তোমাদের কমেন্ট থাকলে একটু জানাও, সমস্যা থাকলে। আমি এটা মোছার আগে যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাও। হ্যাঁ, তোমরাও যোগ করছো 45। হ্যাঁ, 1 2 3 4 5। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তোমরা বুঝতে পারছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। এখন কিন্তু দেখো, আমরা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু আমরা এগুলো এখন পেয়ে যাব। সূত্র অ্যাপ্লাই করলে, তোমরা সূত্র অ্যাপ্লাই করাটা আশা করি পারবা। এখন পরিমিত ব্যবধানের সূত্র আমি মুছতে পারি, তোমাদের অনুমতি নেই, মুছতেছি আমি। ওকে, এখন এর পরের লাইনটা আমি নিচে লিখতে পারছি না, যেহেতু আমাদের বোর্ডটা ধরছে না, আমি এইটা মুছে দিই। অতএব পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু, আমরা কিন্তু ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে দেব। কত কত পেয়েছিলাম, সামেশন অফ এটা কত পেয়েছিলাম, এটা 2 6। তোমরা নিজেরা একটু খাতা করো, তাহলে বুঝতে পারবা। 3 1 2 3 4। ওকে, শোনো, তোমাদের একটা অঙ্ক দেখানো, তার মানে এই অঙ্ক দ্বারাই কিন্তু বইয়ের সব অঙ্কগুলো সলভ করা। সেটা আমাদের টেক্সট বুক হতে পারে, বা টেক্সট বুকের বাইরে হতে পারে, বা এক্সাম্পলের হতে পারে। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য তো অঙ্কটা বোঝা। এবং একটা বইতে কিন্তু 4টা থেকে 5টা নিয়মের অঙ্ক থাকে, কিন্তু নিয়মের 4টা থেকে 5টা নিয়মের অঙ্ক থাকলেও কিন্তু অঙ্কের সংখ্যা কিন্তু অনেক থাকে। দেখা গেল যে 50টা 60টা বা 100টা অনেক থাকতে পারে। আমরা নতুন করে অঙ্ক ক্রিয়েট করে দিতে পারি, কিন্তু অঙ্কের নিয়ম তো এক। তাহলে দেখো, এটা আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করে দিব। আমরা প্রথম হচ্ছে কত, দেখো এ স্কোয়ার ভাগ আছে এন, তাহলে আমরা এন মানে কত, 108 108 দ্বারা ভাগ করব, 108 দ্বারা ভাগ করব। এটা ক্যালকুলেটারে তোমরা করে নিবা, 108। আর মাইনাস কত, মাইনাস হচ্ছে রুট থাকবে। এবার এইটা 51200 ভাগ হচ্ছে 108, তার হলো স্কোয়ার। আমরা এখন ক্যালকুলেটার একটু করি, কত হয়। 2 6 2 3 1 2 3 4 2 6 2 3 4টে 0 ভাগ 108। এখানে হচ্ছে 2428703704 মাইনাস, দেখো আমি আবার একটু যাচাই করি, 2623 4টে 0 ভাগ হচ্ছে 108 যদি ভাগ করি তাহলে 242870.3704। ওকে, এবার হচ্ছে এইটাকে আমরা ভাগ করবো 100 দ্বারা, তাহলে আমরা আবার ওই ভাগটাও করি। কত হচ্ছে 51200 ভাগ হচ্ছে 108, 51200 ভাগ 108। আচ্ছা, ওকে, আমরা যা পাইলাম তারে আবার স্কোয়ার করব, ভাগটা আবার করি। 51200 ভাগ 108, আমরা স্কোয়ার করে একবারে করব, তাহলে এটা হচ্ছে 22474
46.2277 এটা পেলাম। এখন এদের বিয়োগ করব, তারে আবার আমরা বর্গমূল করব, তাই না? এই তো আমাদের কাজ। তাহলে দেখো 224,746.2277। তোমরা কমেন্ট করো তোমাদেরকেও ঠিক আছে কিনা। ওকে, আমরা এখন এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করি, কত হয়? 24,2870.3704 মাইনাস 224746.2277। তোমরা এটা অবশ্যই মনে রাখবা যে আমাদের যে স্যার জানা অঙ্কই করাচ্ছেন, আমরা আগেও এই বিষয়ে ধারণা ছিল, কিন্তু ধারণা ছিল তার মানে এই না যে এই অঙ্কটা খুব তোমাদের গুরুত্ব কম, গুরুত্ব আছে বলে করাচ্ছি, এবং এটা এক্সামে আসে এ ধরনের অঙ্ক, এজন্য তোমাদের এই অঙ্কটা সলভ করাচ্ছি। তা আমরা দেখি বিয়োগটা কত হলো। 24,2870.3704 মাইনাস 224746.2277। ওকে, তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ ফল পাবো 18,124.1427। এর যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কত পেলাম? 18,124.1427। ওকে, দুটো বার 18,124.1427 134,6259362। এটা আসলে আসন্ন তুমি 2 দশমিক বা 3 দশমিক পর্যন্ত নিতে পারো। তোমাদের কি একই হয়েছে? আশা করি তোমাদেরও একই হওয়ার কথা। এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। আমরা পরিমিত ব্যবধান এই পদ্ধতিতে নির্ণয় করব। পরিমিত ব্যবধান হয়ে গেল। আমরা কিন্তু আরেকটা বলছিলাম যে ভেদাঙ্ক নির্ণয়। ভেদাঙ্ক নির্ণয়টা আমি আসলে আর তারপরে তোমরা যদি বেদাঙ্ক নির্ণয় পরের লাইনে লিখে নিবা যে বেদাঙ্ক, অতএব বেদাঙ্ক ইকুয়াল টু এই যে যা পাইছো এইটার স্কোয়ার দিবা, এর স্কোয়ার দিলে হয়ে যাবে। আমি এটা লিখে দিই, সবই তাহলে লিখে দিলাম। এইটা বেদাঙ্কটা লিখে দিই, দেখো অতএব ভেদাঙ্ক সমান সিগমা স্কোয়ার, মানে ওইটার স্কোয়ার দেবো। তাহলে কত হবে? 134, আমি তো পুরোটাই রেখে দিই, 59362, আসন্ন রাখতে পারি, এটার স্কোয়ার করলাম। তাহলে 6259362, ওকে, স্কোয়ার দিলাম। স্কোয়ার দিলে হবে 18,124.1427। এটা হচ্ছে আমাদের বেদাঙ্ক নির্ণয়। আশা করি তোমরা এটা বুঝছো এবং তোমরা এগুলো পারবা, এটাই আমার ধারণা। ওকে, আমাদের ক্লাস শেষের দিকে, তবে আমি আর একটা ভিডিও ক্লাস তোমাদের সেন্ড করে দিব। এটা এই বিষয়ে যেটা এই যে চতুর্থ
এই যে একটা আছে শ্রেণীকৃত কোনো নিবেশনের আইতম চতুর্থক, এই চতুর্থক ব্যবধানটা তোমরা একটু নির্ণয় করার চেষ্টা করবা। আর আরেকটা বিষয় যেটা তোমাদের গত ক্লাসে করার কথা ছিল, যেটা যে পরিসর আমরা জানি সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এর বিয়োগফল, কিন্তু পরিসরাঙ্কটা কি? পরিসরাঙ্কটা হচ্ছে সর্বনিম্ন মান যদি xn থাকে, এটা একটু আলোচনার বিষয়। এটা হচ্ছে পরিসর, কিন্তু আমি যদি গুণ 100 দিয়ে দিই তাহলে পরিসরাঙ্ক হয়ে গেল। জাস্ট এরকম আর কি। এগুলো খুব ইজি আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা। কিন্তু মূল যে বিষয় যেগুলো আমাদের এক্সামে বেশি আসে সেটা হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয় করা আসে, তারপরে ভেদাঙ্ক নির্ণয় করা আসে, এরপরে আছে চতুর্থক ব্যবধান, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের শিখতেই হবে। আর এর যে গুরুত্ব বা এর যে ব্যবহার এগুলো আমরা জানবো। আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সকলকে দেখার জন্য ভিডিও, এবং তোমরা এগুলো যদি সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা বা পরে এগুলো টেনে ভিডিওগুলো দেখবা। ধন্যবাদ সকলকে।